গতকালকে আপনার হলো এটাকে পিনাকি যদি 3 ইঞ্চি হয় তাহলে ইলিয়াসকে কয় ইঞ্চি বলা যায়? 4 ইঞ্চি বলবো না 2 ইঞ্চি বলবো? আমি জানি না, আপনারা বলেন। তো ধরেন 2 ইঞ্চি ইলিয়াস একটা ভিডিও বানিয়েছে, বা 4 ইঞ্চি ইলিয়াস। না, 2 ইঞ্চি বললে মন খারাপ করবে না 4 ইঞ্চি বললে মন খারাপ করবে জানি না। তো পিনাকি তো 3 ইঞ্চি, এটা আমরা জানি। তো ইলিয়াস ভাই একটা ভিডিও বানিয়েছে, ভাই বলেই বলি, মুসলমান মুসলমান ভাই ভাই। ইলিয়াস ভাই একটা ভিডিও বানিয়েছে নুরুল হক নূরকে নিয়ে, ভিপি নুরুল হক নূরকে নিয়ে। তো মানে আমি আসলে শেষ পর্যন্ত খুঁজতেছিলাম যে সে নতুন কোন তথ্যটা আবিষ্কার করলো যে কারণে এই ভিডিওটা দেখা দরকার। ঠিক আছে, কিন্তু আমি হতাশ। হতাশ মানে মানে এবং এদিকে আবার 3 ইঞ্চি হুমকি দিছে, যে 3 ইঞ্চি হুমকি দিছে এই ভিডিওর কারণে নাকি নুরুল হক নূরের এমপিত্ব চলে যাবে। তো তাহলে এমপিত্ব রাখা না রাখার, হ্যাঁ, আমি বলি তাহলে একটা কাজ শুরু করুক 3 ইঞ্চিরা। 3 ইঞ্চি আর হলো ইলিয়াস ভাই বলি, ঠিক আছে? হ্যাঁ, তো ইলিয়াস ভাইয়ের একটা কাজ করুক, সমাধান.com নামে একটা ওয়েবসাইট খুলুক, যেখানে এমপিদের এই বিষয়গুলো সমাধান করা হবে, মন্ত্রীদের, এবং এমপি মন্ত্রীরা তাদের কাছে টাকা দিয়ে সার্ভিস নেবে নাকি? তো আসলে কিছু বলার নাই, কিভাবে অ্যাড্রেস করা যায়। আমি ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা, সরি, সমালোচনার অংশটুকু বাদ দিয়ে এখন কথা বলি। ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি মানে একটা অবজার্ভ করছিলাম। সে অবজারভেশনটা কি রকম? পিনাকি দাদাকে দেখছি কিভাবে, উনি তো যখন গণজাগরণ মঞ্চ হলো, মানুষজন রাস্তায় নেমে আসলো, রাজাকারদের ফাঁসি, এই বিষয়গুলোতে, তখন পিনাকি দাদাকে দেখছি যে উনি আসলে সেটার পক্ষে অবস্থান নিয়ে রাজাকারদের ফাঁসি নিশ্চিত করার জন্য যথাযথ ভূমিকা পালন করলেন। তো বিষয় হলো ওই সময় উনি কেন এটা করলেন, মানে ওই সময় এটাই ছিল স্রোত, ফোর্স, তাই এটার পক্ষে অবস্থান নেন। তো আমি পিনাকি দাদাকে বলবো উনি স্রোতের পক্ষে একটা মানে হলো অ্যাক্টিভিজম, এবং স্রোতের বিপরীতে যাওয়ার ওনার হিম্মত নাই। তো পরবর্তীতে 2018 সালের আগ পর্যন্ত ওনারা প্রচুর পরিমাণে বাম অ্যাক্টিভিজম করতেন। 18 সালের দিকে ডানপন্থার চরম জনপ্রিয়তা বাড়ে, এবং একটা সম্ভাবনা ছিল যে 18 সালে, 14 সালে মিস হলেও 18 সালে বিএনপি ক্ষমতায় আসবে, অথবা ডানপন্থীরা ক্ষমতায় আসবে। বিএনপি তো ডানপন্থী, বিএনপি মধ্যমপন্থী, কিন্তু ডানপন্থীদের একটা শক্তি অর্জনের একটা বিষয় চলে আসে। তখন পিনাকি দাদা, তারপরে হলো গৌতম দাস, তাদের একটা পলিসি ছিল যে হুজুরদের বিরুদ্ধে বলে তারা বাংলাদেশে কোনো অ্যাচিভমেন্ট করতে পারবে না। এটা একটা তাদের পলিসি, এবং তাদের এটা হলো মিটিংয়ে প্রকাশ্যে এই শব্দটা আসছে এইভাবে যে মোল্লাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, করলে বাংলাদেশের রাজনীতিতে সফল হওয়া যাবে না। এইরকম একটা ডিরেক্ট লাইন টু লাইন এজেন্ডা নিয়েই তারা হুজুরদের পক্ষে বলা শুরু করে। এবং দেখবেন যে গৌতম দাদা যিনি আছেন, উনি ওনার নাম ফারুক নাকি যেন দিয়েছে এখন, মানে মুসলিম নাম নিয়ে ব্লগিং করে। তো এইটাও একটা বিষয় ছিল যে 18 সালে উনি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়েনি। 18 সালের পর থেকে উনি আসলে সম্ভাব্য যারা পাওয়ারে আসবে, হ্যাঁ, তাদের পক্ষে আগে থেকে অবস্থান নিয়েছে। কিন্তু সেই সম্ভাবনা শেখ হাসিনার পলিটিক্যাল বুদ্ধিমত্তা বলেন অথবা কূটবুদ্ধি বলেন, সাকসেসফুলি সে ক্ষমতায় থেকে যায়, এবং তার পরবর্তীতে 24 সাল পর্যন্ত আরও বেশি সম্ভাবনা তৈরি হয় বিএনপি ক্ষমতায় আসার। হ্যাঁ, তখন সে জায়গা থেকে বিএনপি জামাতের পক্ষে সে অ্যাক্টিভিজম করে। এটা একটা ফরকাস্টিং যে সামনে কে ক্ষমতা আসবে, এবং সেই ফোর্সে নিজেকে প্রবাহিত করা। যেভাবে গণজাগরণ মঞ্চের হয়ে ওই রকম তো এমন অবস্থা ছিল যে আপনি যদি শাহবাগে না যান তাহলে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদের ইমান নাই, আপনার মধ্যে বাঙালি জাতীয়তাবাদের ইমান নাই, ঠিক আছে? সুতরাং রাজাকারদের পক্ষে অবস্থান নিতেই হবে।
নেয়। এবং ডক্টর ইউনূস আসার সময় তার একটা ধারণা ছিল যে ডক্টর ইউনূস সাস্টেইন করবে না। প্রাথমিকভাবে সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলা শুরু করে, কিন্তু যখন দেখে যে ডক্টর ইউনূস সাকসেসফুলি ড্রাইভ করছে, তখন সে আবার ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান করে। এবং তাদের একটা ক্যালকুলেশন ছিল, এবং তারা টাকার কাছে বিক্রি হয়েছিল, ফান্ড নিয়েছে জামাতের কাছ থেকে। ইলিয়াস ভাই, পেনাকি দাদা, তারা সেই ফান্ডে চলেছে। তাদের একটা অবজারভেশন ছিল যে জামাত ক্ষমতায় আসবে এবং তারা এটা সাকসেসফুলি করবে। এই অবজারভেশন থেকে তারা যান জীবন দিয়ে ড্রাইভ করে। তো এখন ইলিয়াস ভাই এবং পেনাকি দাদা কেন আবার মাঝে মাঝে বিএনপির পক্ষে বলছে? তাদের কিছু ছোট ছোট ইস্টাবলিশমেন্ট আছে বাংলাদেশে, ব্যবসায়িক কার্যক্রম আছে। এই ব্যবসায়িক কার্যক্রমগুলো সরকারের সহযোগিতা খুবই প্রয়োজন, ক্ষমতার সহযোগিতা খুবই প্রয়োজন। তাদের ফান্ড সংগ্রহের জন্য আপনার হলো ওই সাপোর্টটা প্রয়োজন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির কাছ থেকে ফান্ড নেয়। ইলিয়াস ভাই একটা গণমাধ্যম চালায়, এদের ফান্ড প্রয়োজন। তো এটা তো একটা সাধারণ বিষয়। সেই কারণে একবারে সাপে নেউলে অবস্থান থেকে অন্তত 5 বছর দৌড়াবে এই দমটা তাদের নাই, যার ফলে একটু একটু বিএনপির পক্ষে কথা বলছে, নরম সুরে কথা বলছে। তো এইটা হলো একটা বিষয় যে মানে তারা একটা ফরকাস্ট করে যে সম্ভাব্য ক্ষমতায় কে আসবে, তাকে সরানো সম্ভব কিনা, কতটুকু সম্ভব, এই সব কিছু অবজারভেশন করে তারা সেই পক্ষে অবস্থান নেয় বা সেই বিপক্ষে অবস্থান নেয়। সেই জায়গা থেকে তাদের ক্যালকুলেশন যে আগামী 5 বছর অনেক দিন, এতদিন না খেয়ে থাকা সম্ভব না। ঠিক আছে, একটা হচ্ছে স্বাভাবিক রাজনৈতিক ইমান যে যাকে ভালোবাসি তার জন্য তার ছোটখাটো ভুল থাকলেও তার সঙ্গে অবস্থান করব। যেমন জামাতে যারা জোট আছে তারা খারাপ ভালো যাই হোক একসাথে অবস্থান করবে, বিএনপির যে জোট আছে তারা খারাপ ভালো যাই হোক একসাথে থাকবে এবং ভালোটা করার চেষ্টা করবে, খারাপগুলো এড়ানোর চেষ্টা করবে এবং দলের জন্য, জোটের জন্য প্রশংসাসূচক কথা বলবে। ঠিক আছে, তো তারা দুজন ওই রকম না। বেসিক্যালি যখন যেদিকে সম্ভাবনা তৈরি হয় তারা হলো সম্ভাবনার দাস বলতে পারেন। ঠিক আছে, তো এই আর কি। পয়েন্টে ছিলাম হলো সালাউদ্দিন আম্বার নিয়ে। সালাউদ্দিন আম্বার স্রেফ আমি বলবো এই ছেলেটা হলো একটা জম্বি। জম্বি বলতে হলো ওই কালো রক্ত চষা ভূতের মতো লাগে, মানুষের দিকে আক্রোশ নিয়ে আগায় আসে, মানুষকে চাবায় খাবে, রক্ত খাবে, এইরকম লাগে আমার কাছে আর কি। কারণ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভিতরে যেভাবে শিক্ষার্থীদের পেটাচ্ছিল, এটা আমার কাছে ভালো লাগেনি। তার আগের অ্যাক্টিভিজম যাই বলেন, এইটাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। তবে মূল বিষয়টাতে ছিলাম যে ওই যে জামাতের বিরুদ্ধে বলার পরেই তার রাবির একটা কেলেঙ্কারি বের হলো আজকে, 18 লক্ষ টাকার ভাউচার দেয়নি। এখন হয়তো বা বিভিন্নভাবে ভাউচার বানাবে সে। তো এটাই আর কি বিষয়। জামাতের লোকদের কাছে জামাত নিজেরাই নিরাপদ না। ঠিক আছে, কারণ দেখেন, আপনি যদি সারাক্ষণ অন্যকে গালিগালাজ করেন, আপনার যদি অভ্যাসে রূপান্তরিত হয়, সেই অভ্যাসটা আপনি যখন অন্যদের প্রতি এটা প্রয়োগ করতে পারবেন না, তখন নিজেরা নিজেদের প্রতি প্রয়োগ করা শুরু করবে। ঠিক আছে, আপনি বাইরে গালিগালাজ করবেন, দেখবেন যে আপনি আপনার স্ত্রীর উপর যায় গালিগালাজ করতেছেন হুট করে। ঠিক আছে, অথবা স্ত্রীর সাথে সারাক্ষণ গালিগালাজ করতেছেন, আপনি বাইরে আইসা হোটেলে গিয়েও স্ত্রীর উপর ঝাল ছাড়তে পারতেছেন না, হোটেল বয়ের উপর ঝাল ছাড়তেছেন। তো এটাই হলো আপনার পৌরুষত্ব। ঠিক আছে, এইভাবে মানুষের কার্যক্রম প্রবাহিত হয়, জীবন প্রবাহিত হয়। ঠিক আছে, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। গণতন্ত্রের লড়াই, মুক্তির লড়াইয়ে নিপীড়নের বিরুদ্ধে যে কথাবার্তা, এটা বলতে থাকতে হবে। ভালো থাকবেন। আর সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ জানাই আমি। এটা ওনার থ্যাঙ্কলেস জব, এটা প্রাইম মিনিস্টারের কাজ, থ্যাঙ্কলেস জব। কিন্তু দীপু মুনি, ওনাকে, ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, এই বিষয়ে থ্যাংক ইউ জানাই। যদিও বিএনপির অনেক নেতা প্যারোলে মুক্তি পায়নি, অনেক ছাত্রদল নেতা প্যারোলে মুক্তি পায়নি, বাবাকে শেষবার দেখার সুযোগ পায়নি, মাকে শেষবার দেখার সুযোগ পায়নি, এইরকম অনেক হয়েছে, কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। আমি ওখানে শুনছিলাম যে বিএনপির স্থানীয় এক সভাপতি বলছে যে দীপমণির স্বামী খুবই ভালো মানুষ ছিল এবং কখনো প্রতিবেশীর সাথে জুলুম করেনি, অন্যায় করেনি, খারাপ আচরণ করেনি। তো এই আর কি বিষয়, সব কিছু মিলায়। তো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে যারা নির্দোষ না, ইন্টারনেট বন্ধের সঙ্গে অভিযুক্ত সহ বিভিন্ন কার্যক্রমের সাথে অ্যাক্টিভিটির সঙ্গে জুলাই আন্দোলনে স্ট্রংলি ইনভলভ ছিল, কিন্তু সবাই ইনভলভ ছিল না, এরকম মানুষও গ্রেপ্তার আছে। তো আপনি যদি যখন এক্স্যাক্টলি যে খুন করছে তাকে গ্রেপ্তার করবেন, বিচার করবেন, কিন্তু যে খুন করেনি তাকে ওই খুনের মামলায় আটক রাখবেন, তখন কিন্তু ওই খুনের মামলাটা দুর্বল হয়ে যায়। ঠিক আছে, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এইটাই আমাদের কথা ছিল যে অনেক নির্দোষ মানুষ আটকের শিকার, গ্রেপ্তারের শিকার, ভুয়া মামলায় শিকার। এটা কি হয়নি যে গলায় রুটি আটকে মারা গেছে? হ্যাঁ, তাকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হিসেবে দেখানো হয়েছে। মদ খেয়ে মারা গেছে কাকরাইলে, তাকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হিসেবে দেখানো হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, জুলাই শহীদ হিসেবে দেখানো হয়েছে। তারপরে একজন দেখলাম যে ময়মনসিংহের দিকে জুলাই শহীদ হিসেবে দেখানো হয়েছে, সে দোকানদারি করছে। তো এই মামলাগুলোতে যে মানুষগুলোকে হয়রানির শিকার হয়েছে, এটা সত্য তো, তাই না? ঠিক একইভাবে জুলাই গণ অভ্যুত্থানে কিছু মানুষ মারা গেছে, বাচ্চারা মারা গেছে, আমাদের ভাইরা মারা গেছে, সেটাও তো আবার সত্য। সুতরাং এই জায়গাটাতে পার্থক্য করে এইটা একটা হাই টাইম যে ন্যায় বিচার নিশ্চিত করা, নির্দোষ মানুষগুলোকে মানে হয়রানি না করা, মামলা না দেওয়া। এমন হচ্ছে জেল গেট থেকে বের হচ্ছে জামিন নিয়ে, আবার তাকে অন্য একটা মামলায় জীবনেও সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা, তাকে আবার সেই মামলায় গ্রেপ্তার করছে। তো এই ধরনের জায়গাটা হচ্ছে, এখনো হচ্ছে, এই সরকারের সময় হচ্ছে। আমি এই জায়গাগুলোতে সুরাহা করতে বলবো। যারা অপরাধী, একবারে অন্ধকার মানে কক্ষে তাকে আটকে রাখেন, বিদ্যুতের লাইন দিয়ে না, সর্বোচ্চ শাস্তি দিয়ে দেন, সমস্যা নেই, কিন্তু যে মানুষগুলো জড়িত না, এগুলোকে মানবিক দৃষ্টিতে দেখতে হবে। দেশে একটা বসবাসের পরিবেশ সৃষ্টি করার একটা উপযুক্ত সময় দেশের মানুষ আশা করে। দেখেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা সেটা না। আমার একটা লড়াই আছে, প্রতিযোগিতা আছে, আমি এই করতে চাই, ওই করতে চাই, কিন্তু একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ অথবা সাধারণ রাজনৈতিক কর্মী, তার কিন্তু এত কিছু না। এমনি সে সমর্থন করে, রাজনীতি করে, মিছিলে গিয়েছে, যায়নি, অনেক ধরনের বিষয় আছে। আপনার হলো আগে জামাত করতে, পরে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করছে, পরে জামাত করে, বিএনপি করে, বিভিন্ন ধরনের পরিস্থিতি আছে। কিন্তু এই সবের কারণে মানে রাজনৈতিক বিবেচনায় মানুষকে জীবনভর হয়রানি করা, এটাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।